নমস্কার। রহস্য, সাসপেন্স এবং থ্রিল দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন থ্রিলার বাংলা স্টোরির আজকের গল্প পিনাকি রঞ্জন পালের কলমে দি লাস্ট সার্ভ। তাহলে গল্পটি শুনে ফেলা যাক। কিন্তু এক মিনিট, গল্প শুরুর আগে একটি বিশেষ বার্তা। গল্পে অনেক ক্ষেত্রে প্লট তৈরির খাতিরে লেখক লেখিকারা ধূমপান, মাদকদ্রব্য সেবন এরকম প্রভৃতি প্রচুর কথার উল্লেখ এনে থাকেন। কিন্তু ধূমপান, মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্যের যথেচ্ছ ব্যবহার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং এবং মারণ রোগের কারণ। তাই এগুলির ব্যবহার অবিলম্বে বন্ধ করুন। নমস্কার, তাহলে শুনে ফেলা যাক। রাতের শান্তিনিকেতন এমনিতে বড্ড মায়াবী, ভীষণ শান্ত। সোনাঝুরির জঙ্গল আর খোয়াইয়ের বুক চিরে যখন উত্তরে হাওয়া বয়, তখন প্রকৃতির নিজস্ব এক সুর তৈরি হয়। কিন্তু সেই রাতে প্রান্তিক সংলগ্ন প্রাচীন জমিদার বাড়ির জমাট নিস্তব্ধতাকে চিরতরে খান খান করে দিল একটি একক, তীক্ষ্ণ আর ধাতব শব্দ। রাত তখন ঠিক 11:47। একসময় প্রতাপশালী সেনগুপ্ত পরিবারের এই প্রাসাদোপম বাড়িটার সামনে লেখা রয়েছে অমিয় একাডেমি। দিনের আলোয় এই চত্বর গমগম করে উঠতি খেলোয়াড়দের ভিড়ে, টেনিস র্যাকেটের সঙ্গে বলের ঠোকাঠুকির তীব্র শব্দ আর সোল্লাস চিৎকারে। কিন্তু রাতের অন্ধকারে এই বিশাল বাড়িটা যেন এক প্রাচীন প্রেতপুরীর রূপ নেয়। আর সেই প্রেতপুরীর বুক চিরেই যেন বেরিয়ে এলো ওই বিকট আওয়াজটা, একটা গুলির শব্দ। খবর পেয়ে স্থানীয় থানার ইন্সপেক্টর ঈশান দে যখন অকুস্থলে এসে পৌঁছান, রাত তখন প্রায় 1:30। বয়স 31-এর কোঠায়, ছিপছিপে রিজু চেহারা, চোখে এক তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত অনুসন্ধিৎস দৃষ্টি, যা শান্তিনিকেতনের মতো আপাত শান্ত জায়গায় বড় একটা ব্যবহারের সুযোগ হয় না। কনস্টেবল দীপঙ্করকে নিয়ে ঈশান যখন জমিদার বাড়ির দোতলার সেই পুরনো স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালেন, তখন ভারী কাঠের দরজাটা ভাঙা অবস্থায় হাঁ করে খোলা। ভিতরে পা রাখতেই ঈশানের নাকে এলো পুরা বারুদ আর পুরনো কাগজের এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে মিশ্র গন্ধ। ছাদ থেকে ঝুলন্ত একটা অ্যান্টিক, বিশাল ঝাড়বাতির আলোয় ঘরের প্রতিটি জিনিস যেন এক মায়াবী আবছা রূপ নিয়েছে। ঘরের চারপাশে ছড়ানো ছিটানো প্রাচীনকালের চামড়ায় বাঁধানো বইয়ের স্তূপ, এলোমেলো কিছু কাগজপত্র, আর ঠিক মাঝখানে রাখা একটা বিশাল, অনেক দামি সেগুন কাঠের তৈরি ডেস্ক। সেই ডেস্কের উপর আছড়ে পড়ে আছে অমিয়া সেনগুপ্তর নিথর প্রাণহীন দেহ। একসময়ে জাতীয় স্তরের টেনিস চ্যাম্পিয়ন অমিয়া, তার এই একাডেমি ঘিরে কতই না স্বপ্ন। ঈশান ধীর পায়ে এগিয়ে যান। অমিয়ার পরনে একটা সাদা রঙের ট্র্যাকস্যুট, ডান হাতটি বুকের বাঁ দিকের ঠিক ওপরে খুব শক্ত করে চেপে রাখা, যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কোনো এক অদৃশ্য অসহ্য যন্ত্রণা চেপে ধরার শেষ চেষ্টা করেছিল মেয়েটি। প্রাথমিক দৃষ্টিতে দৃশ্যপটটি একটি নিখুঁত আত্মহত্যার। ঘরের ভারী সেগুনের দরজাটা ভেতর থেকে ছিটকিনি বন্ধ। বাড়ির পুরনো কেয়ারটেকার এবং রুদ্র সেনগুপ্ত দুইজনে মিলে দরজা ভেঙেছেন। ঘরের এক কোণে অমেয়ার ডান হাত থেকে কিছুটা দূরে কার্পেটের ওপর ছিটকে পড়ে আছে একটা রিভলভার। ঈশান চিনতে পারলেন অস্ত্রটি, ওটা অমেয়ার বাবার, প্রাক্তন অ্যাডভোকেট রুদ্র সেনগুপ্তর লাইসেন্স করা পুরনো স্মিথ অ্যান্ড ওয়েসন। কিন্তু ঈশানের নজর আটকে গেল ডেস্কের উপর রাখা অত্যাধুনিক স্মার্টফোনটার দিকে। স্ক্রিনটা জ্বলছে, সেখানে কোনো এক টেনিস খেলোয়াড়ের সার্ভ করার একটা ভিডিও লুক। ভিডিওটা ভীষণ স্লো মোশনে, বলটা শূন্যে ছুঁড়ে দিয়ে র্যাকেটটা মাথার পিছনে নিয়ে আসার ঠিক আগের মুহূর্ত। ভিডিওটির নিচে একটি ক্যাপশনে লেখা লাস্ট সার্ভ।
স্ক্রিনের এক কোণে একটা টাইমার সেট করা, যা সম্ভবত গুলির শব্দের সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে। দরজাটা আপনারা ঠিক কখন ভাঙলেন? ঈশান ঘাড় ঘুরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালেন। প্রাক্তন অ্যাডভোকেট রুদ্র সেন সেনগুপ্ত, একসময়ের দুর্দণ্ড প্রতাপ, প্রভাবশালী ব্যক্তিত্ব। বয়সের ভারে চামড়ায় ভাঁজ পড়লেও মেরুদণ্ড এখনো টান টান। পরনে একটি সিল্কের ড্রেসিং গাউন। একমাত্র মেয়ের এমন মর্মান্তিক এবং আকস্মিক মৃত্যুতে যে কোনো সাধারণ বাবার আছড়ে পড়ে কাঁদবার কথা, শোকে পাথর হয়ে যাওয়ার কথা। কিন্তু রুদ্র সেনের আচরণ ঈশানকে সব থেকে বেশি অবাক করল। তিনি নির্বিকার, তার শুষ্ক মুখমণ্ডলে বা স্থির বরফ শীতল দৃষ্টিতে গভীর শোকের চিহ্ন মাত্র নেই। যেন বহু আগে থেকেই তিনি জানতেন যে এরকম একটা দিন আসতে চলেছে। গুলি চলার মিনিট 10 মধ্যেই রুদ্র সেনের গলা এতটুকু কাঁপল না। আমি নিচের তলার লাইব্রেরিতে ছিলাম। শব্দ শুনে ছুটে আসি। কেয়ারটেকার রতন ততক্ষণে উপরে চলে এসেছে। ভেতর থেকে লক করা ছিল। রতন আর আমি মিলে ধাক্কা দিয়ে কবজা ভেঙে ফেলি। ঈশান তীক্ষ্ণ চোখে রুদ্র সেনের মুখের দিকে তাকিয়ে রইলেন। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাশ লাইটের আলো আর ঝাড়বাতির আবছা ছায়ার মতোই ঈশান লক্ষ্য করলেন রুদ্র সেনের ঠোঁটের কোণে মুহূর্তের জন্য খেলে গেল অদ্ভুত বিষণ্ণ অথচ বিকৃত হাসির ছায়া। 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য ফুটে উঠেই তা মিলিয়ে গেল অবশ্য, কিন্তু ঈশানের মতো ধুরন্ধর অফিসারের চোখ তা এড়াতে পারল না। আপনার মেয়ের কি কোনো মানসিক অবসাদ ছিল? কোনো শত্রু? রুদ্রসেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমার মেয়ে হতাশ ছিল ইন্সপেক্টর। চোট পাওয়ার পর থেকে প্রতিযোগিতামূলক টেনিসে আর ফিরতে পারছিল না। একাডেমি নিয়েও কিছু সমস্যা চলছিল। হতাশা মানুষকে অনেক কিছুই করাতে পারে। হয়তো তাই এই সিদ্ধান্ত। কিন্তু ঈশানের বোন কিছুতেই এই সহজ হিসেবটা মেলাতে পারছে না। একজন পোড় খাওয়া পুলিশ অফিসার হিসাবে তার সিক্স সেন্স বলছে কিছু একটা গন্ডগোল রয়েছে, কিছু একটা জিনিস স্বাভাবিক ছন্দের বাইরে, ভীষণ বেসুরো। ফরেন্সিক টিম এসে কাজ শুরু করলো। প্রাথমিক তদন্তে দেখা গেল অমেয়ার শরীর থেকে একটি মাত্র গুলির ক্ষত বাম কাঁধের ঠিক নিচে কলার বোনের সামান্য তলায়। গুলিটি খুব কাছ থেকে করা, যা সরাসরি হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। ঈশান ডায়েরি বের করে পয়েন্টগুলোর নোট লিখতে শুরু করলেন। প্রথমত রক্তের পরিমাণ। আত্মহত্যার ক্ষেত্রে বিশেষ করে বুকের বাঁ দিকে গুলি চালিয়ে হার্ট ফুঁড়ে গেলে যে পরিমাণ রক্তক্ষরণ হবার কথা, ঘরের মেঝেতে বা ডেস্কে তার চেয়ে অনেক অনেক কম রক্ত জমাট বেঁধে আছে। কেন? মৃত্যুর পর কি শরীরটা নাড়ানো হয়েছিল, নাকি গুলিটা অন্য কোথাও লেগেছিল? দ্বিতীয়ত ওই ভিডিওটা, লাস্ট সার্ভ। মৃত্যুর ঠিক আগে একজন মানুষ কেন একটা টেনিস সার্ভিং এর ভিডিও লুপে চালিয়ে রাখবে? ভিডিওটা ঈশান বেশ কয়েকবার দেখলেন। খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি আলো আধারিতে অস্পষ্ট, কিন্তু তার সার্ভ করার ভঙ্গি বা স্টান্সটা ভীষণ নিখুঁত। কোথাও কি কোনো গুপ্ত বার্তা লুকিয়ে আছে এই ধীর গতির সার্ভে? টাইমারটাই বা কেন সেট করা ছিল? তৃতীয়ত রুদ্র সেনের আচরণ এবং অমেয়ার হাতের অবস্থান। অমেয়া যদি ডান হাত দিয়েই নিজের বাম দিকে বুকের গুলি করে থাকে, তবে গুলি চলবার পর রিভলভারটা ছিটকে মেঝেতে পড়াই স্বাভাবিক। কিন্তু তারপর তার ডান হাতটা নিজের বুকের ক্ষতস্থানের ওপর এবং নিখুঁতভাবে আসে কি করে? মৃত্যুর এই তীব্র আক্ষেপে হাত কি স্বতঃস্ফূর্তভাবে বুকের উপর গুটিয়ে আসতে পারে? রাতের অন্ধকার আরো নিবিড় হয়ে আসে। ফরেন্সিক দলের ক্যামেরার ফ্ল্যাশ ঘরের মধ্যে মুহুর্মুহু বিদ্যুৎ চমকের মতো জ্বলে উঠছে। বড় ফ্রেঞ্চ উইন্ডোটার কাছে গিয়ে দাঁড়ালেন। জানলার পাল্লা ভিতর থেকে ছিটকিনি বন্ধ। কাঁচের গায়ে পুরনো দিনের নকশা। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। নিচে একাডেমির ক্লে কোডটা আবছাভাবে দেখা যাচ্ছে। ঈশান পকেট থেকে নিজের স্ট্রং টর্চটা বের করে জানলার কাঁচের উপর ফেললেন। ভেতরটা পরিষ্কার। কাঁচের বাইরের দিকে যেখানে জানলার কার্নিশটা বেরিয়ে আছে, সেখানে বেশ হালকা ধুলোর আস্তরণ।
ঈশান টর্চের আলোটা আর একটু ফোকাস করলেন। তার ভুরু কুঁচকে গেল। ধুলোর আস্তরণের ঠিক মাঝখানে একটা অস্পষ্ট কিন্তু স্পষ্টত বোঝা যায় এমন জুতোর ছাপ। পায়ের ছাপটি আকারে বেশ ছোট এবং জুতোর সোলের প্যাটার্ন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো হাই অ্যান্ড স্পোর্টস শুয়ের ছাপ। খুব সম্ভবত কোনো মহিলার পায়ের ছাপ। কিন্তু অমিয়া তো ঘরের ভেতর মারা গেছে, আর ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ। তাহলে দোতলার এই কারেন্সে জানালার ঠিক বাইরে ওই পায়ের ছাপটা আসে কোথা থেকে? কেউ কি বাইরে থেকে উঁকি দিচ্ছিল, নাকি জানলা ভেঙে কেউ বেরিয়ে গেছে? ভেঙে নয়, জানলা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু জানলা তো ভেতর থেকে বন্ধ। ঈশান দ্রুত ঘুরে দাঁড়ালেন। দীপঙ্কর, কনস্টেবল দীপঙ্কর দৌড়ে এলো। ইয়া স্যার। তুমি এক্ষুনি নিচে যাও। টেনিস কোর্টের চারপাশটা, বিশেষ করে এই জানলার ঠিক নিচে ক্লে কোর্টের মাটিটা খুব ভালো করে সার্চ করো। আর একাডেমির মেইন গেট থেকে শুরু করে আনাচে কানাচে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ আমার চাই, কাল সকালের মধ্যে। দীপঙ্কর স্যালুট করে বেরিয়ে গেল। ঈশান আবার ডেস্কের কাছে ফিরলেন। লাশটা ব্যাকপ্যাক করার প্রস্তুতি চলছে। ঠিক তখনই ঈশানের চোখ গেল ডেস্কের একপাশে পড়ে থাকা একটা পুরনো স্পোর্টস ম্যাগাজিনের দিকে। ম্যাগাজিনটি খোলা অবস্থায় উপর করা। ঈশান গ্লাভস পরা হাতে সাবধানে ম্যাগাজিনটা উল্টে ধরলেন। পাতাটা একটা বিশেষ আর্টিকেলের ওপর। 90-এর দশকের এক বিখ্যাত কিন্তু বিতর্কিত টেনিস তারকার ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি। আর্টিকেলের একটা নির্দিষ্ট লাইনের তলায় লাল কালির পেন দিয়ে দাগ টানা। মাঠে যে শটটা সবচেয়ে নিখুঁত মনে হয়, তার নেপথ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ফাউল। ঈশানের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। এই ম্যাগাজিন, এই লাল দাগ, ওই পায়ের ছাপ আর লুপে চলা লাস্ট সার্ভের ভিডিও। না, এটা কোনো হতাশাগ্রস্ত প্রাক্তন খেলোয়াড়ের সাধারণ আত্মহত্যা হতেই পারে না। এই বন্ধ ঘরের ভেতর একটা নিখুঁত ঠান্ডা মাথার খেলা অলরেডি খেলা হয়ে গেছে। আর সেই খেলার রেফারি হয়তো এমন কেউ যাকে এখনো দেখাই যাচ্ছে না। শান্তিনিকেতনের এই ঘুমন্ত জমিদার বাড়ি এক ভয়ঙ্কর অন্ধকার রহস্য নিজের পেটে লুকিয়ে রেখেছে। ইন্সপেক্টর ঈশান দে জানতেন এই রহস্যের জাল ছাড়াতে গেলে তাকে টেনিস কোর্টের নিয়মের বাইরে গিয়ে ভাবতে হবে। কারণ এই ম্যাচে লাভ অল বলে কিচ্ছু নেই। এখানে খেলা শুরুই হয়েছে মৃত্যু দিয়ে। ভোরের নরম আলো যখন শান্তিনিকেতনের জমিদার বাড়ির জানালার কাছে এসে পড়ছিল, ইন্সপেক্টর ঈশান দে তখনও স্টাডি রুমেই দাঁড়িয়েছিলেন। রাত ভোর ফরেন্সিক দলের কাজ শেষ হয়েছে, কিন্তু তার মনে একটার পর একটা প্রশ্ন ভিড় করে আসছিল। প্রথমত গুলির প্রবেশপথ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছিল গুলি বাম কাঁধে বিদ্ধ হয়েছে এবং যা হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে গেছে। কিন্তু ঈশানীর নিজের পর্যবেক্ষণ ছিল অন্যরকম। তিনি অমিয়ার শরীরে গুলির প্রবেশপথ খুব কাছ থেকে দেখেছিলেন। কাঁধের ক্ষত দেখে মনে হয়েছিল গুলিটি খুব কাছ থেকে চালানো হয়নি, বরং মাঝারি দূরত্ব থেকে ছোঁড়া হয়েছে। আত্মহত্যার ক্ষেত্রে এমনটা খুবই স্বাভাবিক। কিন্তু কেউ যদি নিজেকে গুলি করে তবে সে রিভলভার সাধারণত মাথার কাছে বা বুকের খুব কাছে ধরে। দ্বিতীয়ত রক্তের পরিমাণ। ঘরে রক্তের ছিটে ফোঁটা ছিল বটে, কিন্তু তা অমেয়ার প্রাণহানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একেবারেই নয়। একজন মানুষের হৃৎপিণ্ড ভেদ করে গুলি লাগলে যে পরিমাণ রক্তক্ষরণ হওয়ার কথা, এখানে তা তার মোটেও চোখে পড়েনি। ঈশানের অভিজ্ঞ চোখ এই অসামঞ্জস্যটা ধরতে পেরেছিল। তাহলে রক্তটা গেল কোথায়? এই প্রশ্নটা তার মনে একটা গভীর ক্ষত তৈরি করেছিল। তিনি আবার জানালার কাছে গেলেন। রাতের অন্ধকারে যে অস্পষ্ট পায়ের ছাপ দেখেছিলেন তা এখন দিনের আলোয় আরো অনেক স্পষ্ট। ধুলোর ওপর সূক্ষ্ম ছাপ। নিশ্চিতভাবেই এটি কোনো মহিলার পায়ের ছাপ। কিন্তু স্টাডি রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং অমেয়া ছাড়া আর কারুর ঘরে থাকার কথা নয়। তাহলে এই পায়ের ছাপটা কার? ঈশান বাইরে টেনিস কোর্টের দিকে তাকালেন। ভোরবেলায় টেনিস কোর্ট সম্পূর্ণভাবে ফাঁকা,
কিন্তু তার মনে পড়ল রাতের অন্ধকারে সিসিটিভি ফুটেজে দেখা সেই ছায়ার মতো ফিগারটার কথা। কনস্টেবল দীপঙ্কর সিসিটিভি ফুটেজগুলো নিয়ে গেছে বিশ্লেষণের জন্য। ঈশান অধৈর্য হয়ে দীপঙ্করের ফোনের অপেক্ষায় বসেছিলেন। দীপঙ্কর কিছুক্ষণ পরেই ফোন করলো। স্যার, ফুটেজ পেয়েছি, কিন্তু কিছু অস্বাভাবিকতা আছে। ঈশান দ্রুত দীপঙ্করকে তার কাছে আসতে বললেন। মিনিট 15 মধ্যেই দীপঙ্কর ল্যাপটপ নিয়ে হাজির। তারা দুজন স্টাডি রুমের পাশেই একটা ছোট্ট ঘরে বসলেন। সেখানে একটা অস্থায়ী অফিস বর্তমানে তৈরি করা হয়েছে। ল্যাপটপের স্ক্রিনে সিসিটিভি ফুটেজ প্লে হলো। এটি ছিল আগের রাতের ফুটেজ, যা জমিদার বাড়ির মূল গেট এবং তার সংলগ্ন টেনিস কোর্টের কিছু অংশ কভার করছে। রাত 10টা নাগাদ দেখা গেল অমেয়া সেনগুপ্ত একাই টেনিস কোর্টে প্র্যাকটিস করছেন। তার সার্ভিংয়ের ভঙ্গি একেবারে নিখুঁত। আলো ঝলমলে কোর্টে তার প্রতিটি গতিবিধি ভীষণ স্পষ্ট। প্রায় 10 মিনিট পর হঠাৎই ফ্রেমের বাম পাশ থেকে একটা ছায়ার মতো অবয়ব দ্রুত টেনিস কোর্টে প্রবেশ করছে। অবয়বটি লম্বাটে কিন্তু স্পষ্ট নয়। দেখে মনে হচ্ছে সে অমেয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। ঈশান ভিডিওটা পজ করলেন। জুম করো দীপঙ্কর। এটা কে হতে পারে? দীপঙ্কর জুম করল, কিন্তু অবয়বটা এতটাই ঝাপসা ছিল যে পরিচয় বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস স্পষ্ট, অবয়বটি সাদা পোশাক পরিহিত, ঠিক যেন টেনিস খেলার পোশাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ছায়াটি ফ্রেম থেকে মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেছে। আর এরপর রাত 11:47 ক্যামেরায় একটা আলোর ঝলক দেখা গেল, যা গুলির শব্দের সঙ্গে পুরোপুরিভাবে মিলে যায়। ঈশান ঘড়ি দেখলেন। রাত 10টা থেকে রাত 11:47। এই 1 ঘন্টা 47 মিনিট সময়ের মধ্যে অমিয়াকে কেউ একা দেখতে পায়নি। তাহলে সেই ছায়াটা কে ছিল, আর সে কেন এইভাবে অদৃশ্য হয়ে গেল? স্যার, এই ফুটেজটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেউ একজন অবশ্যই আমেয়া ম্যাডামের কাছে গিয়েছিল। শুধু গিয়েছিলই না দীপঙ্কর, মনে হচ্ছে সেই ব্যক্তি সম্ভবত এই ঘটনার মূল কারণ। রুদ্রসেন সেনগুপ্তর কথা আবার মনে পড়ল ঈশানের। তিনি বলেছিলেন অমেয়া হতাশাগ্রস্ত ছিল। কিন্তু একজন হতাশাগ্রস্ত মানুষ কি মৃত্যুর আগে 1 ঘন্টা ধরে টেনিস প্র্যাকটিস করবে? আর যদি সে আত্মহত্যাই করবে, তবে কেন সে এমন ধীরগতি সার্ভিংয়ের ভিডিও দেখবে? লাস্ট সার্ভ, এই নামটার মধ্যে কি কোনো লুকোনো অর্থ রয়েছে? ঘরের মধ্যে ঈশান আরেকটি অসামঞ্জস্য খুঁজে পেলেন। ডেস্কের ওপর অমিয়ার মোবাইল ফোনটির পাশে একটা ছোট্ট কাঠের বাক্স ছিল। বাক্সটি বন্ধ, কিন্তু তার উপরে খোদাই করা AS, অমিয়া সেনগুপ্তর আদ্যক্ষর। ঈশান বাক্সটি খুলতে গিয়ে দেখলেন সেটি তালা বন্ধ। এই বাক্সটা তো আগে দেখিনি, হয়তো ম্যাডামের ব্যক্তিগত কোনো জিনিস। ঈশান বাক্সটি হাতে নিলেন। ওজন দেখে মনে হলো ভেতরে কিছু তো একটা আছে, কিন্তু তালা খোলার কোনো চাবি দেখা গেল না। তদন্ত আরো গভীরে যেতে লাগলো। অমিয়ার ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখা শুরু হলো। তার পোশাক, বইপত্র, পুরনো ডায়েরি সবকিছুই ভীষণ খুঁটিয়ে দেখা হচ্ছিল। ঈশান জানতেন এমন একটি আপাত দৃষ্টিতে আত্মহত্যার পিছনে যদি অন্য কোনো রহস্য লুকিয়ে থাকে, তবে তা খুঁজে বের করতে হবে প্রতিটি ছোট সূত্র থেকে। দুপুরের দিকে রুদ্রসেন সেনগুপ্ত আবার থানায় এলেন। তার মুখটা আরও বেশি বিমর্ষ দেখাচ্ছিল, তবে সেই নির্বিকার ভাবটা এখনো কাটেনি। ঈশান তাকে স্টাডি রুমে যা যা দেখেছিলেন তা খুলে বললেন, বিশেষ করে সিসিটিভি ফুটেজের ছায়া এবং পায়ের ছাপের কথা। রুদ্রসেনের চোখে সামান্য পরিবর্তন দেখা গেল। ইন্সপেক্টর, এসব কি বলছেন? আমার মেয়ে আত্মহত্যা করেছে, তার আত্মাকে শান্তি পেতে দিন। আপনারা হয়তো ভুল দেখছেন। রাতের অন্ধকারে অনেক কিছু ভুল মনে হতে পারে। মিস্টার সেনগুপ্ত, অপরাধের তদন্তে কোনো ভুল বোঝার অবকাশ নেই। আমরা প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখছি। আপনারা সময় নষ্ট করছেন। অমেয়া দীর্ঘদিন ধরে তার চোট নিয়ে হতাশ ছিল। সে আর প্রতিযোগিতায় ফিরতে পারছিল না।
এই ব্যর্থতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু ঈশানের মনে প্রশ্ন জাগলো, রুদ্রসেনের এই হতাশার গল্প কি শুধুই একটা কভার? একজন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কি এতটা সহজে ভেঙে পড়তে পারেন? আর সেই অদৃশ্য চিহ্নগুলোর কথাটা কি? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টগুলির প্রবেশপথের কথা বলা হলেও সেখানে আরও কিছু অস্বাভাবিকতার উল্লেখ পাওয়া গেছে। একটা পুরনো পোড়ার দাগ এবং রক্ত জমাট হয়ে সেখানে বিষক্রিয়ার কথাও শোনা যাচ্ছে। এই অদৃশ্য চিহ্নগুলো সাধারণ আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না। এগুলো সম্পর্কে রুদ্রসেন কিচ্ছুই বলেননি। তাহলে কি এই চিহ্নগুলো অন্য কিছুর? কি ইঙ্গিত করতে চাইছে এগুলো? রাত নামতে শুরু করলো। ঈশান টেনিস কোর্টের দিকে আবার তাকালেন। তার মনে সেই ছায়ার মতো অবয়বটা ঘুরছিল। রক্ত নয়, ছায়া। এই দুটো শব্দ যেন তাকে ভীষণ তাড়া করে বেড়াচ্ছে। এই ছায়াটা কে? এই ছায়া কি অমেয়ার জীবনের লাস্ট সার্ভে জড়িত? এই রহস্যের জট তাকে খুলতেই হবে। এই প্রাচীন জমিদার বাড়ির দেওয়ালে যেন আরো অনেক না বলা গল্প লুকিয়ে আছে, যা একে একে পর্দা থেকে বেরিয়ে আসবে। ইন্সপেক্টর ঈশানদের মনে তখন এক অস্থির মেঘ জমেছে। অমেয়ার শরীরে গুলির প্রবেশপথের অসামঞ্জস্য, ফ্লোরে রক্তের পরিমাণ কম, আর সেই রহস্যময় ছায়ার মতো ফিগার, সব কিছুই তাকে আত্মহত্যার তত্ত্ব থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। তার সন্দেহ এখন রুদ্রসেন সেনগুপ্তর দিকেই ঘুরছে। একজন বাবা তার মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এতটা নির্বিকার থাকতে পারেন না। এই নির্বিকারত্বই ঈশানের কাছে সবচেয়ে বড় সন্দেহের কারণ হচ্ছে। তিনি রুদ্রসেনের সঙ্গে দ্বিতীয়বারের জন্য দেখা করার সিদ্ধান্ত নিলেন। জমিদার বাড়ির ড্রয়িং রুমে রুদ্রসেন একাই বসেছিলেন। তার চোখে মুখে একটা ক্লান্তি আর গভীর শূন্যতা। ঈশান লক্ষ্য করলেন তার আশেপাশে জলের গ্লাস বা খাবারের কোনো চিহ্ন মাত্র নেই। মিস্টার সেনগুপ্ত, আপনার সঙ্গে কিছু বিষয়ে কথা বলার ছিল। রুদ্রসেন ঈশানের দিকে তাকালেন। তার দৃষ্টি স্থির। কি জানতে চান ইন্সপেক্টর? আমার মেয়ে চলে গেছে, আমি শুধু তার জন্য শান্তি চাই। আমরাও তাই চাই মিস্টার সেনগুপ্ত, আর সেই শাস্তি পাওয়ার জন্য আমাদের সত্যটা জানা দরকার। আপনার মেয়ে কি গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল? অমেয়া আজকাল খুব মোটি হয়ে গিয়েছিল। ওর চৌটোকে ভীষণ কষ্ট দিচ্ছিল। টেনিস কোর্টে ফিরতে না পারাটা ওর জন্য এক বিরাট আঘাত ছিল। কিন্তু মিস্টার সেনগুপ্ত, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার রাতেও অমেয়া দেবী টেনিস প্র্যাকটিস করছিলেন। একজন হতাশ মানুষ যিনি আত্মহত্যা করবেন, তিনি কি মৃত্যুর কিছুক্ষণ আগেও এতটা নিবিষ্ট হয়ে প্র্যাকটিস করতে পারেন? রুদ্রসেনের মুখে একটা অদ্ভুত পরিবর্তন এলো। সামান্য বিরক্তি নাকি চাপা ভয়? আমি জানি না ইন্সপেক্টর, সে তার মতো চলতো। আমরা আপনার প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি মিস্টার সেনগুপ্ত। তারা জানিয়েছেন গত 3 দিন ধরে আপনি নাকি প্রায় ঘোরের মধ্যে ছিলেন, না খাচ্ছিলেন না কারো সঙ্গে কথা বলছিলেন। এটা কি সত্যি? এইবার রুদ্রসেনের মুখের রং ফ্যাকাশে হয়ে এলো। তিনি হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, আমার মেয়ের মৃত্যু হয়েছে, আমি শোকাহত। একজন বাবা তার মেয়ের মৃত্যুতে কেমন থাকবেন সেটা কি আপনারাই ঠিক করে দেবেন? না না মিস্টার সেনগুপ্ত, কিন্তু একজন বাবা তার মেয়ের মৃত্যুর পর এতটাই ঘোরের মধ্যে থাকবেন যে 3 দিন ধরে নাওয়া খাওয়া বন্ধ থাকবে, এমনটা তো স্বাভাবিক নয়। বিশেষ করে যখন আপনি নিজেই বলছেন আপনার মেয়ে হতাশ ছিল এবং হয়তো আত্মহত্যা করবে। আপনি তাকে নজরে রাখেননি কেন? ঈশানের প্রশ্নটা রুদ্রসেনের দিকে সরাসরি ছুড়ে দেওয়া কামানের গোলার মতো বাজল। রুদ্রসেন কোনো উত্তর দিলেন না। তার চোখ টেবিলের দিকে স্থির। ঈশান লক্ষ্য করলেন তার হাত সামান্য কাঁপছে। মিস্টার সেনগুপ্ত, আমরা আপনার লাইসেন্স করা রিভলভারটিও পরীক্ষা করেছি। গুলিটি যে আপনার রিভলভার থেকে চালানো হয়েছে, ফরেনসিক রিপোর্টে তা নিশ্চিত করা হয়েছে। রুদ্রসেন মাথা নিচু করলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মিস্টার সেনগুপ্ত, আমাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে
ঘটনার আগের দিন আপনার গুলি ভর্তি রিভলভারটি অমেয়া দেবীর টেবিলেই ছিল। আপনি কি বলতে পারেন কেন? এইবার রুদ্রসেনের শরীর যেন থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি চোখ খুলে ঈশানের দিকে তাকালেন। তার চোখে এক মিশ্র অনুভূতি, ভয়, অনুশোচনা এবং কিছু একটা লুকোনোর আপ্রাণ চেষ্টা। আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। একজন আইনজীবী হয়ে আপনি এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ভুলে যাবেন? এটি গুলি ভর্তি রিভলভার মেয়ের টেবিলে ফেলে রাখবেন? এটা কি বিশ্বাসযোগ্য মনে হয় আপনার কাছে মিস্টার সেনগুপ্ত? রুদ্রসেনের মুখে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি যেন নিজেকে কিছুতেই সামলে নিতে পারছেন না। আমি গত কয়েকদিন ধরেই খুব অসুস্থ বোধ করছিলাম ইন্সপেক্টর। আমার মাথা ঠিক কাজ করছিল না। ঈশান তার কথার সত্যতা যাচাই করতে একেবারেই পারছিলেন না, কিন্তু এই অসুস্থতা অজুহাত তার কাছে ভীষণ দুর্বল বলেই মনে হলো। রুদ্রসেনের আচরণ, তার গত 3 দিনের রহস্যজনক নীরবতা আর রিভলভারটার অমেয়ার টেবিলে থাকার ঘটনা সবকিছু মিলিয়ে একটা গভীর সন্দেহ দানা বাঁধছে। তদন্ত আরো গভীরে যেতে লাগলো। ঈশান রুদ্রসেনের প্রাক্তন সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলেন। রুদ্রসেন একসময় একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি নিজেকে প্রায় বিচ্ছিন্নই রেখেছেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তার মধ্যে এমন পরিবর্তন। কিন্তু তার মেয়ের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? অনেকেই বললেন রুদ্রসেন অমেয়ার টেনিস কেরিয়ার নিয়ে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। অমেয়া যখন চোট পেয়ে প্রতিযোগিতা থেকে সরে আসে, তখন রুদ্রসেন নাকি খুব হতাশ হয়েছিলেন। কিন্তু এই হতাশা কি একজন বাবাকে তার নিজের মেয়ের জীবন কেড়ে নেওয়ার দিকে ঠেলে দিতে পারে? ঈশানের মনে হচ্ছিল রুদ্রসেন যেন ইচ্ছাকৃতভাবেই অমেয়ার হতাশার গল্পটা বানাচ্ছেন, যাতে তার মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু কেন? তিনি কি অমেয়াকে নিজে খুন করেছেন, নাকি তিনি অন্য কাউকে বাঁচাতে চাইছেন? রাতের অন্ধকারে জমিদার বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ আবার পরীক্ষা করা হলো। দীপঙ্কর বলল, স্যার, গেটে আর কোনো অপরিচিত ব্যক্তির প্রবেশ বা প্রস্থান দেখা যায়নি। একমাত্র আমেয়া ম্যাডাম এবং আপনারাই এই সময় ভিতরে বা বাইরে এসেছেন। তার মানে সেই ছায়ার মতো ফিগারটি যদি বাইরে থেকে না আসে, তবে সে ক্যাম্পের ভেতরেরই কেউ। কিন্তু কি অমেয়ার কি কোনো গোপন শত্রু ছিল? ঈশান তখন রুদ্রসেনের ড্রয়িং রুমে বসে তার কথাবার্তাগুলো মনে করার চেষ্টা করছিলেন। রুদ্রসেনের চোখে সেই মুহূর্তের জন্য বিষণ্ণ হাসি ঈশান দেখেছেন। তার অর্থ কি? অনুশোচনা, নাকি কিছু একটা লুকোনোর বিজয়? কোনটা? ঈশানের মন তখন সেই রক্ত জমাট বিষক্রিয়ার আলামতের দিকে গেল, যা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গুলির আঘাত ছাড়াও অমেয়ার শরীরে আরও 2টি অদৃশ্য চিহ্ন, একটা পুরনো পোড়ার দাগ, আরেকটি এই বিষক্রিয়ার আলামত। যদি এটি আত্মহত্যা হয়, তবে সেই চিহ্নগুলো কিসের ইঙ্গিত দেয়? রুদ্রসেনের ভাষ্যে এর কোনো উল্লেখ নেই। ঈশান দীপঙ্করকে নির্দেশ দিলেন অমেয়ার ঘনিষ্ঠ সমস্ত বন্ধুদের এবং একাডেমির অন্যান্য কর্মীদের তালিকা ইমিডিয়েটলি তৈরি করতে। বিশেষ করে অমেয়ার কোনো ঘনিষ্ঠ ছাত্রী ছিল কিনা বা যার সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্ক ছিল তাকে খুঁজে বের করতে, কারণ সেই ছায়ার মতো ফিগারটি হয়তো এই ক্যাম্পেরই ভেতরের কেউ। রাত গভীর হচ্ছিল। শান্তিনিকেতনের নীরবতা ভেদ করে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু ইন্সপেক্টর ঈশানদের মনে তখন এক তুমুল ঝড়। রুদ্রসেনের নির্বিকার মুখচ্ছবি, তার ঘোরের মধ্যে থাকা আর সেই গুলি ভর্তি রিভলভারের রহস্যময় উপস্থিতি সমস্ত কিছু মিলিয়ে এক জটিল ধাঁধা সৃষ্টি করেছে। এই ধাঁধার প্রতিটি অংশ যেন চিৎকার করে বলছিল, অমেয়ার মৃত্যু আত্মহত্যা নয়, এটি সম্পূর্ণ একটি হত্যাকাণ্ড। আর সেই হত্যাকাণ্ডের কেন্দ্রে হয়তো দাঁড়িয়ে আছেন এই রুদ্রসেন নিজেই, অথবা তিনি এমন কাউকে আড়াল করবার চেষ্টা করছেন যাকে তিনি বাঁচাতে চান।
এই রহস্যের জট খুলতে তাকে রুদ্রসেনের মানসিক অবস্থার গভীরে প্রবেশ করতেই হবে এবং তার অতীত জীবনের চাপা পড়া অধ্যায়গুলো আবার খুলে দেখতে হবে। রুদ্রসেন সেনগুপ্তর আচরণে ঈশানের সন্দেহ আরও ঘনীভূত হয়। রুদ্রসেন যা লুকোতে চাইছেন তা শুধুমাত্র মেয়ের মৃত্যুর শোক নয়, বরং তার চেয়েও গভীর কিছু। ঈশান নিশ্চিত ছিলেন এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত কোনো কারণ আছে, যা পরিবারের ভেতরের গোপন কোনো অধ্যায়ের সঙ্গে জড়িত। তার মনে হয়েছিল অমেয়ার হতাশার গল্পটা ভীষণভাবে সাজানো একটি ভিত্তিহীন মিথ্যে, যা দিয়ে মূল সত্যকে ঢেকে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। পরের দিন সকালে ঈশান শান্তিনিকেতন একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা শুরু করলেন। তাদের মধ্যে একজন ছিল সঞ্জনা ঘোষ, 18-19 হবে। সঞ্জনা ছিল অমেয়ার ভীষণ কাছের ছাত্রী, বলা যায় তার সব থেকে প্রিয় শিষ্যা। সঞ্জনা দেখতে শান্তশিষ্ট, কিন্তু তার চোখের গভীরে একটা চাপা ভয় আর অস্বস্তি ঈশানের নজর এড়ায়নি। তুমি কি অমেয়া ম্যাডামের খুব ঘনিষ্ঠ ছিলে, সঞ্জনা? হ্যাঁ স্যার, ম্যাডাম আমার জন্য সব ছিলেন। তিনি আমাকে টেনিসের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। গত কয়েকদিনে তুমি ম্যাডামের কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছো? সঞ্জনা কিছুক্ষণ চুপ করে রইল, যেন কিছু একটা গোপন করার চেষ্টা করছে। তার চোখ কোঁচকানো, যেন সে কোনো একটা দ্বিধায়। না স্যার, মানে তেমন কিছু না। সঞ্জনা দেখো, আমরা এখানে সত্যটা জানতে এসেছি। অমেয়া ম্যাডামের সঙ্গে যদি তোমার কোনো কথা হয়ে থাকে যা অস্বাভাবিক মনে হয়েছে, তুমি বলতে পারো। এতে তার আত্মার শান্তি হবে। এই কথায় সঞ্জনার চোখ ছলছল করে উঠল। সে ধীরে ধীরে মুখ খুলল। স্যার, ঘটনার আগের দিন, মানে মৃত্যুর আগের দিন রাতে আমি ম্যাডামের সঙ্গে কথা বলতে এসেছিলাম। কি কথা হয়েছিল? আমি ম্যাডামের কাছে গিয়েছিলাম আমার নতুন টেনিস র্যাকেট নিয়ে। তিনি আমাকে শিখিয়েছিলেন ভালো খেলোয়াড় হতে গেলে শুধু কৌশল জানলে হয় না, মন দিয়ে খেলতে হয়। সেদিন রাতেও তিনি টেনিস কোর্টে প্র্যাকটিস করছিলেন একা একা। আমি ভাবলাম হয়তো কিছু টিপস দেবেন। এবং কি হলো? তিনি খুব অন্যমনস্ক ছিলেন। তিনি আমাকে বললেন, সঞ্জনা, আমার মনে হয় আমি আর টেনিস খেলতে পারবো না। সঞ্জনার কণ্ঠস্বর থেমে গেল। আমি প্রথমে ভাবলাম তিনি মজা করছেন, কিন্তু তার মুখটা দেখে মনে হলো তিনি ভীষণ চিন্তিত। ঈশানের মনে পড়ল রুদ্রসেনের দেওয়া হতাশার গল্প। কিন্তু এটা কি সত্যিই হতাশা নাকি অন্য কিছু? এরপর কি হলো? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন ম্যাডাম? আপনি তো আমাদের সবার অনুপ্রেরণা। আপনি যদি টেনিস ছেড়ে দেন তাহলে আমরা কিভাবে চলব? আমরা কিভাবে খেলব? তখন তিনি খুব উত্তেজিত হয়ে গেলেন। তার চোখগুলো যেন কেমন হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, সঞ্জনা, আমি আর পারছি না। এই টেনিস, এই একাডেমি, এই সব কিছু আমাকে শেষ করে দিচ্ছে। তার কথা বলার ধরনটা খুব অস্বাভাবিক ছিল। মনে হচ্ছিল যেন তিনি কারো দ্বারা ভীষণভাবে চাপে আছেন। কার চাপে?
তিনি কি কিছু বলেছিলেন? না, তিনি শুধু বারবার বলছিলেন, আমাকে মুক্তি পেতে হবে, এখান থেকে মুক্তি পেতে হবে। তারপর তিনি হঠাৎ করেই রেগে গিয়ে আমাকে চলে যেতে বললেন। এমনটা ম্যাডাম কখনো করেননি। ঈশান ভাবতে লাগলেন, মুক্তি পেতে হবে, এর অর্থ কি? চোট থেকে মুক্তি নাকি অন্য কোনো কিছুর থেকে মুক্তি? সঞ্জনার কথাগুলো রুদ্রসেনের হতাশা গল্পের সঙ্গে পুরোপুরি মিলছে না। অমিয়া যদি হতাশই হতেন তবে তিনি হয়তো বিষণ্ণ থাকতেন, কিন্তু এতটা উত্তেজিত হতেন না বা টেনিস থেকে মুক্তি চাইতেন না। এর পেছনে অন্য কোনো কারণ তো অবশ্যই আছে। সঞ্জনা, তুমি কি জানো অমেয়া ম্যাডামের কোনো গোপন শত্রু ছিল, বা এমন কেউ যিনি তার ক্ষতি করতে চাইতেন? শত্রু? জানি না স্যার, তবে ম্যাডামের বাবা রুদ্র সেন আঙ্কেল, তিনি ম্যাডামের টেনিস কেরিয়ার নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেন। ম্যাডাম যখন চোট পেলেন তখন আঙ্কেল নাকি খুব ভেঙে পড়েছিলেন। তিনি চাইতেন ম্যাডাম আবার প্রতিযোগিতায় ফিরুক, কিন্তু ম্যাডাম নিজের একাডেমি নিয়েই খুশি ছিলেন। বাবা মেয়ের সম্পর্ক কেমন ছিল? খুব ভালো ছিল না স্যার। আঙ্কেল ম্যাডামের স্বাধীনতাকে একদমই পছন্দ করতেন না। তিনি চাইতেন ম্যাডাম তার কথা শুনে চলুক, তার ইচ্ছে মতো জীবন কাটাক। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আঙ্কেল মনে করতেন ম্যাডামের টেনিস একাডেমি শুধু সময় নষ্ট করা। ঈশান নোট করলেন, রুদ্রসেনের মেয়ের জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, এই বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। রুদ্রসেনের অতীত পেশা, একজন প্রাক্তন অ্যাডভোকেট হিসাবে তার প্রভাব প্রতিপত্তি এবং তার সেই নির্বিকার আচরণ, সমস্ত কিছু মিলিয়ে একটা অদ্ভুত চিত্র তৈরি হচ্ছে। সঞ্জনা আরও কিছু কথা বলল। গত কয়েক সপ্তাহ ধরে ম্যাডাম খুব অন্যমনস্ক থাকতেন। কখনো কখনো দেখতাম তিনি পুরনো কাগজপত্র ঘাঁটছেন বা একা একা কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি আমাকে বলেছিলেন, সঞ্জনা, আমি এমন কিছু জানতে পেরেছি যা আমার জীবন বদলে দিয়েছে। কি জানতে পেরেছেন? তিনি কি কিছু বলেছিলেন? সঞ্জনার চোখে আবারও সেই ভয়। না স্যার, তিনি শুধু বললেন, আমি এখন আর আগের মতো নেই, আমার অতীত আমাকে তাড়া করছে। তারপর তিনি চুপ হয়ে গেলেন। অতীত আমাকে তাড়া করছে, এই কথাগুলো ঈশানের মনে গেঁথে গেল। তাহলে অমেয়ার মৃত্যুর সঙ্গে তার অতীতের কোনো গোপন রহস্যই জড়িত। রুদ্রসেনের রিভলভার অমেয়ার টেবিলে থাকার ঘটনা, অমেয়ার শরীরে পুরনো পোড়ার দাগ আর রক্ত জমাট বিষক্রিয়ার আলামত, সবকিছু এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। ঈশান দীপঙ্করকে ডাকলেন। অমেয়া সেনগুপ্তর পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলো, তার টেনিস ক্যারিয়ারের সময়কার সব তথ্য জোগাড় করো, বিশেষ করে তার চোট এবং সেই সময় তার সঙ্গে কাদের সম্পর্ক ছিল সেটা খুঁজে বের করো। দিনের শেষে ঈশান আবার স্টাডি রুমে গেলেন। রুদ্রসেনের দেওয়া আত্মহত্যার গল্প এবং সঞ্জনার দেওয়া মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার গল্প দুটোই যেন ভিন্ন ভিন্ন মেরুর ইঙ্গিত দিচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা ছায়ার মতো ফিগারটি, সে কি সঞ্জনার মতোই অমেয়ার কোনো ঘনিষ্ঠ ছাত্রী নাকি অন্য কেউ? এবং সে কেন এভাবে টেনিস কোর্টে একা প্র্যাকটিস করছিল? ঈশানের মনে হচ্ছিল অমেয়া শুধু টেনিস ছাড়তে চাননি, তিনি হয়তো এমন কোনো সত্য জানতে পেরেছিলেন যা তার জীবনকে বিপদে ফেলছিল, আর সেই সত্যই ছিল তার মুক্তি চাওয়ার কারণ। রুদ্রসেনের অদ্ভুত আচরণ হয়তো সেই সত্যকে চাপা দেওয়ারই একটা আপ্রাণ প্রচেষ্টা। ঈশান ডেস্কের উপরে পড়ে থাকা সেই ম্যাগাজিনটি আবার তুলে নিলেন।
টেনিস তারকাদের বিতর্কিত ব্যক্তিগত জীবন নিয়ে লেখা আর্টিকেল। এর সঙ্গে অমেয়ার মৃত্যুর কী সম্পর্ক থাকতে পারে? অমেয়া কি নিজে কোনো বিতর্কের অংশ ছিলেন যা তার অতীতের সঙ্গে জড়িত? রাত নেমে আসছিল শান্তিনিকেতনের আকাশে। জমিদার বাড়ির প্রতিটি দেওয়াল যেন নীরব কোনো গল্প শোনাচ্ছে। ইন্সপেক্টর ঈশান দে জানতেন এই মামলার প্রতিটি মোড় তাকে এক নতুন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। রুদ্রসেনের নীরবতা, সঞ্জনার অস্ফুট কথা আর সিসিটিভি ফুটেজের ছায়া সবকিছুই এক ভয়ঙ্কর রহস্যের জট তৈরি করেছে। এই সুপ্ত প্রশিক্ষণার্থী কি অমেয়ার হত্যার সাক্ষী, নাকি এর থেকে আরও গভীরে কিছু লুকিয়ে রয়েছে যা তারা ভাবনাই করতে পারছে না? ঈশান বুঝতে পারছিলেন তিনি এখন শুধু একটি হত্যা মামলা তদন্ত করছেন না, তিনি এক পরিবারের গোপন ইতিহাসের দরজা খুলতে চাইছেন, যেখানে টেনিস কোর্টের বাইরেও চলে এক মারাত্মক লড়াই, শরীর, মন, ক্ষমতা এবং আত্মমর্যাদার বিরুদ্ধে। সঞ্জনার দেওয়া তথ্যগুলো ইন্সপেক্টর ঈশানদের মনে এক নতুন দিক উন্মোচিত করেছে। অমেয়ার হতাশা ছিল না, ছিল মুক্তি পাওয়ার আশঙ্কা। আর সেই আকাঙ্ক্ষার পেছনেই ছিল তার অতীতের কোনো এক অজানা সত্য, যা তাকে তাড়া করে ফিরছিল। রুদ্রসেনের সন্দেহজনক আচরণ, সিসিটিভি ফুটেজে অস্পষ্ট ছায়া এবং অমেয়ার শরীরে গুলির ক্ষত ছাড়াও বিষক্রিয়ার আলামত ও পুরনো পোড়ার দাগ সবকিছু মিলিয়ে এক জটিল ধাঁধা সৃষ্টি করেছিল। আর তার কেন্দ্রবিন্দুতে ছিল অমেয়ার অতীত জীবন। পরদিন সকালে ঈশান আবার জমিদার বাড়িতে গেলেন। এবার তার লক্ষ্য ছিল অমেয়ার স্টাডি রুমের পুরনো আলমারিটা। স্টোর রুমে পাওয়া সেই কাঠের বাক্সটি তখনও তালাবন্ধ, যার চাবি তিনি আর খুঁজে পাননি। তার মনে হলো হয়তো আলমারিতেই এমন কিছু সে পাবে যা এই রহস্যের জট খুলতে তাকে সাহায্য করবে। আলমারিটি বিশাল, সেগুন কাঠের তৈরি, বহু পুরনো, আর তার প্রতিটি বাঁকে ধুলোর মোটা মোটা আস্তরণ। ঈশান আলমারির প্রতিটি তাক খুঁটিয়ে দেখতে লাগলেন। পুরনো বই, ফাইল, অমেয়ার স্কুল জীবনের স্মারক, কিছু টেনিস জ্যাকেট, সব কিছু এলোমেলোভাবে রাখা। চোখে পড়ল আলমারির একেবারে নিচের ড্রয়ারে। এটি সামান্য খোলা। ড্রয়ারটি টানতেই ঈশান একটা পোড়া গন্ধ পেলেন। ভেতরে একটা পোড়া খাম, আর তার পাশে আধপোড়া একটা চিঠি পড়ে আছে। খামটি এতটাই পুড়ে গেছে যে প্রেরকের নাম বা ঠিকানা কিছুই বোঝা যাচ্ছে না। চিঠির অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু যেটুকু অক্ষত ছিল তাতেই ঈশানের চোখ আটকে গেল। চিঠির সেই অক্ষত অংশটিতে লেখা ছিল, আর আমি জানি তুমি এই সত্য লুকোতে চাইছ। তোমার খ্যাতির পিছনে যে অন্ধকার লুকিয়ে আছে তার কদিন গোপন থাকবে? আমি যা জানি তা যদি প্রকাশ হয়, তোমার সমস্ত সম্পর্ক ভেঙে যাবে। তোমার এই নির্লিপ্ততা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছে, কিন্তু মনে রেখো, তোমার শরীর আমার অনুশোচনার সীমানা নয়। এই অন্যায়ের জন্য তোমাকে মূল্য দিতে হবে। আর আমি চুপ থাকবো না, আমি সমস্তটা ফাঁস করে দেব। চিঠির ভাষা ছিল হুমকির মতো, যেন প্রেরক অমেয়াকে কোনো গোপন সত্য ফাঁস করার হুমকি দিচ্ছেন। এই সত্য কি হতে পারে? আর অন্যায় বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে? অমেয়ার অতীত জীবনে কি এমন কোনো ঘটনা ছিল যা তার খ্যাতিকে কলঙ্কিত করতে পারে? ঈশান চিঠিটা খুব সাবধানে হাতে নিলেন। কাগজের প্রতিটি ভাঁজে যেন চাপা উত্তেজনা অনুভব করলেন। তিনি ফোন করে দীপঙ্করকে ডাকলেন। দীপঙ্কর, দ্রুত আসো, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। দীপঙ্কর আসার পর ঈশান তাকে চিঠিটি দেখালেন। দীপঙ্করও বেশ অবাক। স্যার, এটা তো হুমকির চিঠি মনে হচ্ছে। তাহলে আমেয়া ম্যাডামের কোনো শত্রু ছিল? শত্রু? নাকি কেউ একজন তার অতীতের কোনো গোপন কথা জানতো আর এই চিঠিটা অমেয়া পুড়িয়ে ফেলতে চেয়েছিল, সম্ভবত প্রমাণ লোপাট করতে। কিন্তু কেন? ঈশানের মনে পড়ল রুদ্রসেনের কথা। অমেয়া হতাশাগ্রস্ত ছিল, কিন্তু এই চিঠি তো হতাশার কথা বলছে না, বলছে অন্যায়ের কথা, প্রতিশোধের কথা। তাহলে রুদ্রসেন কেন আত্মহত্যার গল্প ভাবছেন?
তিনি কি এই চিঠি সম্পর্কে জানতেন, নাকি তিনি এই গোপন রহস্যকে আড়াল করতে চেয়েছেন? চিঠিতে তোমার শরীর এবং আমার অনুশোচনা, এই শব্দগুলো ঈশানের মনে একটা বিশেষ ইঙ্গিত দিল। এটি কি কোনো শারীরিক নির্যাতন বা শোষণের ইঙ্গিত? বিশেষ করে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ হয়েছে পুরনো পোড়ার দাগ এবং রক্ত জমার বিষক্রিয়ার আলামত। এই দৃশ্য, এই অদৃশ্য চিহ্নগুলো তার মনে ঘুরপাক খাচ্ছে। পোড়ার দাগ কি চিঠির অন্যায়ের সঙ্গে সম্পর্কিত? ঈশান দীপঙ্করকে নির্দেশ করলেন ফরেন্সিক ল্যাবে চিঠিটি পাঠাতে, প্রেরকের হাতের লেখা এবং কাগজের ধরন পরীক্ষা করার জন্য। একই সঙ্গে তিনি অমেয়ার শৈশবকালের কোনো ব্যক্তিগত ডায়েরি বা চিঠিপত্রের খোঁজ নিতে বললেন। তদন্ত আরও গভীরে গেল। ঈশান অমেয়ার টেনিস ক্যারিয়ারের শুরুর দিকের ফাইলপত্র ঘাঁটতে শুরু করলেন। তার চোটের ইতিহাস, কোন টুর্নামেন্টে তিনি খেলতেন, তার কোচ কারা কারা ছিলেন, সমস্ত কিছুই খুঁটিয়ে দেখলেন। তিনি লক্ষ্য করলেন অমেয়ার ফাইলে একটি পুরনো ট্রেনিং সেন্টারের কথা উল্লেখ ছিল, যেটি কলকাতার উপকণ্ঠে অবস্থিত। সেখানে তার একজন পুরনো কোচের নাম ছিল, যিনি এখন অবসরে আছেন। ঈশানের মনে হলো এই চিঠি হয়তো অমেয়ার টেনিস ক্যারিয়ারের শুরুর দিকের কোনো ঘটনার সঙ্গে জড়িত। হয়তো সেই সময়ে তার উপরে কোনো অন্যায় হয়েছিল, যা এই চিঠিতে ইঙ্গিত করা হয়েছে। যখন ঈশান স্টাডি রুমের আলমারি দেখে বেরিয়ে এলেন, রুদ্রসেনের বাড়ির কাজের লোক তার কাছে এলো। স্যার, সাহেব আজ সকাল থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। কারোর সাথে কথাও বলছেন না, খাবারও খাচ্ছেন না। ঈশান বুঝলেন রুদ্রসেনের আচরণ ক্রমশ আরও অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এই নীরবতা, এই নিজেকে গুটিয়ে রাখা, এটি শুধুমাত্র শোকের কারণে নয়, এর পেছনে অন্য কোনো ভয় কাজ করছে। রুদ্রসেন কি জানেন এই চিঠি সম্পর্কে? তিনি কি জানেন এটা কে লিখেছিল? রাতের অন্ধকারে ঈশান আবার সেই সিসিটিভি ফুটেজ দেখতে বসলেন, যেখানে ছায়ার মতো ফিগারটি টেনিস কোর্টে দেখা গিয়েছিল। তিনি প্রতিটি ফ্রেম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। সেই ফিগারটি দ্রুত কোর্টে প্রবেশ করে এবং অমেয়ার কাছাকাছি চলে যায়, কিন্তু তাদের মধ্যে কি ঘটেছিল সেটা স্পষ্ট নয়। আচ্ছা, সেই ছায়াটি কি এই চিঠির প্রেরক, নাকি সেই হত্যাকারী? ঈশানের মনে তখন দুটো সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে। প্রথমত, অমেয়া কোনো গোপন বিষয় জানতে পেরেছিলেন, যা তার খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করলেও করতে পারত। হয়তো কোনো ব্ল্যাকমেলার তাকে হুমকি দিচ্ছিল। দ্বিতীয়ত, অমেয়া নিজেই কোনো অন্যায়ের শিকার হয়েছিলেন তার অতীতে, যা তাকে তাড়া করে ফিরছিল, এবং এই চিঠি সেই অন্যায়ের প্রতিশোধেরই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তোমার শরীর আমার অনুশোচনার সীমানা নয়, এই বাক্যটি ঈশানকে আরও বেশি ভাবাচ্ছে। এটি ইঙ্গিত দিচ্ছিল যে অন্যায়টি হয়তো শুধুমাত্র মানসিক নয়, শারীরিকও ছিল। যদি তাই হয়, তবে রুদ্রসেনের রিভলভার অমেয়ার টেবিলে থাকার ঘটনা এবং তার এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, এর পেছনে এক গভীর কারণ থাকতে পারে। রুদ্রসেন হয়তো তার মেয়েকে বাঁচাতে চেয়েছিলেন, অথবা সেই অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে আড়াল করতে চাইছিলেন। রাত গভীর হয়। শান্তিনিকেতনের নির্জনতার মাঝে ঈশানের অনুসন্ধানী মন আরও গভীরে প্রবেশ করছে। এই আতপোড়া চিঠি, পোড়া খাম, অমেয়ার শরীরে থাকা অদৃশ্য পোড়ার দাগ, সমস্ত কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত দিচ্ছে। এই সত্য কি অমেয়ার টেনিস ক্যারিয়ারের সঙ্গে জড়িত, নাকি তার ব্যক্তিগত জীবনের কোনো চাপা পড়া অধ্যায়ের রেশ? ঈশান বুঝতে পারছিলেন এই চিঠি শুধু একটি হুমকি নয়, এটি ছিল একটি অতীত ঘটনার নীরব স্বীকারোক্তি, যা অমেয়ার জীবনের লাস্ট সার্ভে একটা নতুন অর্থ এনে দিয়েছিল। তাকে এই চিঠির প্রেরক বা তার সঙ্গে সম্পর্কিত অন্যায়টি খুঁজে বের করতেই হবে। এই রহস্যের জট খুলতে গেলে তাকে অমেয়ার অতীতের সেই অন্ধকার গলিপথে প্রবেশ করতে হবে, যেখানে হয়তো লুকিয়ে আছে হত্যাকাণ্ডের আসল রহস্য। দীপঙ্কর ফোন করে জানালো চিঠির ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি, তবে হাতের লেখার একটা প্রাথমিক বিশ্লেষণ হয়েছে। স্যার, লেখাটা কোনো পুরুষের, আর কাগজটা খুব পুরনো ধরনের, এই প্রায় 15-20 বছর আগের হবে। ঈশানের মনে খটকা লাগলো। 15-20 বছর আগের চিঠি, তার মানে এই অন্যায় অমেয়ার শৈশব বা কৈশোরে ঘটেছে, এবং প্রেরক একজন পুরুষ।
রুদ্র সেনের কথা মনে পড়ল। তার উচ্চাকাঙ্ক্ষা, মেয়ের জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, সবকিছুর পিছনে কি চাপা পড়া কোনো কালো অধ্যায় রয়েছে? সেই দিন বিকেলে ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলো। রিপোর্টটি পড়ে ঈশানের চোখ কপালে উঠল। যে সন্দেহ তার মনে দানা বেঁধেছিল তা এখন চরম সত্যে পরিণত হয়েছে। রিপোর্টে স্পষ্ট উল্লেখ, অমেয়ার শরীরে একটি নয়, 2টি গুলির ক্ষত ছিল। প্রথম গুলি ছিল বাম কাঁধে, যা প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিন্তু দ্বিতীয় গুলির ক্ষত ছিল পিঠে, বুকের দিকে। অর্থাৎ অমেয়া গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তে পালিয়ে যাচ্ছিল। তার মানে এটি কোনো আত্মহত্যা নয়, নিশ্চিতভাবেই এটি একটি হত্যাকাণ্ড। ঈশানের মন যেন বিদ্যুৎপৃষ্ট হলো। রুদ্রসেনের দেওয়া ভাষ্যে কেবল একটি গুলির কথা ছিল। তিনি বারবার হতাশার কথা বলছিলেন, আত্মহত্যার গল্প সাজাচ্ছিলেন। তাহলে তিনি এই দ্বিতীয় গুলির কথা কেন গোপন করেছেন? রিভলভারের ফরেন্সিক রিপোর্টেও নতুন তথ্য এলো। রুদ্রসেনের লাইসেন্স করা রিভলভারটিতে একাধিক গুলির দাগ পাওয়া গেছে। তার মানে রিভলভারটি থেকে একের বেশি গুলি চালানো হয়েছে। রুদ্রসেন যে একটি গুলির কথা বলেছিলেন তা ছিল একেবারেই মিথ্যে কথা। ঈশান দ্রুত দীপঙ্করকে ডাকলেন। দীপঙ্কর, রুদ্রসেন সেনগুপ্তকে আবার থানায় ডাকো। এবার আমরা তাকে আরো কঠিন প্রশ্ন করব আর তার প্রতিটা কথা রেকর্ড করব। রুদ্রসেন যখন থানায় এলেন তার মুখটা আরো বেশি ফ্যাকাশে। তার চোখে এক ধরনের চাপা আতঙ্ক। ঈশান তাকে ময়না তদন্তের রিপোর্ট দেখালেন। মিস্টার সেনগুপ্ত, রিপোর্ট অনুযায়ী আপনার মেয়ের শরীরে 2টি গুলির ক্ষত পাওয়া গেছে, একটি বাম কাঁধে, অন্যটি পিঠে। আর আপনার রিভলভার থেকে একাধিক গুলি চালানো হয়েছে। অথচ আপনি বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে এবং একটি মাত্র গুলি চলেছে। এর ব্যাখ্যা কি? রুদ্রসেনের শরীর কাঁপতে শুরু করলো। তুই 2টি গুলি? এটা কিভাবে সম্ভব? আমি তো জানি না। আমি তো শুধু একটি গুলির শব্দ শুনেছিলাম। আপনি মিথ্যে বলছেন মিস্টার সেনগুপ্ত। আপনার মেয়ের পিঠে গুলির ক্ষত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সে পালাতে চেয়েছিল, সে আপনার সামনে খুন হয়েছে আর আপনি তাকে বাঁচাতে পারেননি। এখন আপনি সত্য গোপন করে খুনিকে আড়াল করার চেষ্টা করছেন কেন? রুদ্রসেনের চোখে জল এসে গেল। তিনি মাথা নিচু করে ফুঁপিয়ে উঠলেন। আমি সবকিছু বলতে পারবো না ইন্সপেক্টর। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। কাকে বাঁচাতে চেয়েছিলেন মিস্টার সেনগুপ্ত? হ্যাঁ, খুনিকে নাকি অমেয়াকে? রুদ্রসেন আর কথা বলতে পারছেন না। তার শরীর থরথর করে কাঁপছে। ঈশান তাকে শান্ত হতে বললেন। মিস্টার সেনগুপ্ত, আপনার মেয়ে খুন হয়েছে। আপনি যদি খুনিকে আড়াল করার চেষ্টা করেন তবে আপনিও অপরাধী হবেন। অনেকক্ষণ নীরব থাকার পর রুদ্রসেন মুখ খুললেন। আমি অমিয়াকে ভালোবাসি ইন্সপেক্টর। আমি তাকে কোনো বিপদ থেকে বাঁচাতে চেয়েছিলাম। তার অতীত কি মিস্টার সেনগুপ্ত? এই আধপোড়া চিঠিতে যে অন্যায়ের কথা বলা হয়েছে তার সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে? তোমার শরীর আমার অনুশোচনার সীমানা নয়, এর অর্থ কি? রুদ্রসেন ঈশানের দিকে তাকালেন। তার চোখে এক গভীর যন্ত্রণা। আমি এই চিঠি সম্পর্কে জানি না। তিনি দ্রুত উত্তর দিলেন, যেন কিছু একটা লুকোচ্ছেন। কিন্তু রুদ্রসেনের চোখের দিকে তাকিয়ে ঈশান নিশ্চিত হলেন তিনি মিথ্যে বলছেন। রুদ্রসেন সেই চিঠি সম্পর্কে জানেন এবং এই চিঠি হত্যাকাণ্ডের মূল সূত্র। তিনি হয়তো সেই অন্যায় সম্পর্কেও জানেন। ঈশান তখন তার নিজের একটি পুরনো সন্দেহ সামনে আনলেন। মিস্টার সেনগুপ্ত, অমিয়ার শরীরে একটি পুরনো পোড়ার দাগ পাওয়া গেছে আর রক্ত জমার বিষক্রিয়ার আলামতও। এর অর্থ কি? এইবার রুদ্রসেন যেন আরো ভেঙে পড়লেন। তার মুখটা আরো অনেক বেশি ফ্যাকাশে হয়ে এলো। তিনি মাথা নিচু করে কিছু বলতে চাইলেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। মিস্টার সেনগুপ্ত, অমেয়ার মৃত্যুর পেছনে কি কোনো পূর্ব পরিকল্পনা ছিল? কেন অমেয়া টেনিস কোর্টে একা প্র্যাকটিস করছিলেন? সেই ছায়াটা কে ছিল? আর কেন আপনার রিভলভার তার টেবিলে ছিল? ইন্সপেক্টর,
আমি আমি শুধু তাকে রক্ষা করতে চেয়েছিলাম, তার সম্মান। সম্মান? একজন মেয়ে খুন হয়েছে আর আপনি সম্মানের কথা বলছেন? রুদ্রসেন হঠাৎ করেই মাথা তুলে ঈশানের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আমি তাকে খুন করিনি ইন্সপেক্টর, আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। তাহলে খুনি কে মিস্টার সেনগুপ্ত? রুদ্রসেনের মুখটা কঠিন হয়ে উঠল। তিনি কোনো উত্তর দিলেন না। তার নীরবতা যেন এক নতুন রহস্যের জন্ম দিল। যদি রুদ্রসেন খুনি না হন তাহলে কে, এবং কেন তিনি এমন মরিয়া হয়ে খুনিকে আড়াল করতে চাইছেন? ঈশানের মনে হচ্ছিল রুদ্রসেন হয়তো জানেন খুনিকে, এবং সেই খুনি এমনই কেউ যাকে তিনি সমাজের চোখে হেয় করতে চানই না। সম্ভবত এই খুনি রুদ্রসেনের অত্যন্ত কাছের কেউ, বা এই হত্যাকাণ্ডের পিছনে এমন কোনো গভীর কারণ আছে যা রুদ্রসেনের পারিবারিক সম্মানকে আঘাত করতেও পারে। রাত গভীর হয়। রুদ্রসেনকে হাজতে রাখা হলো। তার এই নীরবতা, তার এই অস্বীকার করার মানসিকতা, সমস্ত কিছু মিলিয়ে এক জটিল জাল তৈরি হচ্ছে। অমেয়ার দ্বিতীয় গুলি লাগার কাহিনী বলছে তার পালানোর চেষ্টা করার কথা। তার মানে খুনি অময়াকে অনুসরণ করছিল, অথবা তার পেছনে ছিল। ঈশান সেই সিসিটিভি ফুটেজ আবার দেখতে বসলেন। টেনিস কোর্টে অমেয়ার প্র্যাকটিস, তারপর সেই ছায়ার মতো ফিগারের প্রবেশ। সেই ছায়াটাই কি অমেয়াকে তাড়া করেছিল? আর সেই ছায়াটা কি শেষ পর্যন্ত অমেয়াকে গুলিও করেছে? ঈশানের মনে তখন একটা নতুন সন্দেহ দানা বাঁধছে। এই পোড়া চিঠি এবং অমেয়ার শরীরের পুরনো পোড়ার দাগ, এগুলো হয়তো একা একাই অন্যায়ের ইঙ্গিত দিচ্ছিল। এই অন্যায়ের সঙ্গে যদি অমেয়ার শৈশব জড়িত থাকে, তাহলে এই খুনি হয়তো সেই অন্যায়ের সঙ্গেও জড়িত। রুদ্রসেন হয়তো নিজের পারিবারিক সম্মান বাঁচাতে এই সমস্ত কিছু চাপা দিতে চাইছেন। ঈশান এবার অমেয়ার কাঠের বাক্সটির কথা বললেন, যা এখনো তালাবন্ধ। হয়তো সেই বাক্সের ভেতরেই লুকিয়ে আছে আসল সত্য, যা রুদ্রসেন এতদিন মরিয়া হয়ে আড়াল করতে চাইছেন। এই দ্বিতীয় গুলির গল্প অমেয়ার মৃত্যুর মোড় ঘুরিয়ে দিয়েছে। ঈশান জানতেন এই মামলার আসল সত্য তার ধারণার চেয়েও অনেক বেশি বীভৎস এবং জটিল হতে চলেছে। রুদ্রসেন সেনগুপ্তর নীরবতা এবং তার অসংলগ্ন কথাবার্তা ইন্সপেক্টর ঈশানদের সন্দেহকে আরও বাড়িয়ে তুলছিল। অমিয়ার শরীরে দুটি গুলির ক্ষত, বিশেষ করে পিঠের ক্ষত, নিশ্চিতভাবে প্রমাণ করছিল যে এটি আত্মহত্যা নয়, এটি হত্যাকাণ্ড। রুদ্রসেন হয়তো খুনিকে আড়াল করছেন, অথবা নিজেকে। কিন্তু কেন? সেই আতপোড়া চিঠির অন্যায় আর অনুশোচনার গভীর অর্থটাই বা কি? ঈশান জানতেন এই মামলার জট খুলতে হলে তাকে অমেয়ার অতীত জীবনে ডুব দিতেই হবে, এবং সেই সিসিটিভি ফুটেজের রহস্যময় ছায়ার মতো ফিগারের পরিচয় উন্মোচন করতে হবে। ঈশান আবার জমিদার বাড়িতে ফিরে এলেন। তার লক্ষ্য ছিল টেনিস কোর্টের সিসিটিভি ফুটেজগুলো আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করা। দীপঙ্কর ইতিমধ্যে ফুটেজগুলো লুপে ফেলে বারবার দেখছিল। স্যার, এই দেখুন, আমেয়া ম্যাডাম রাত 10টা থেকে প্রায় রাত 11:30 পর্যন্ত একাই কোর্টে প্র্যাকটিস করছিলেন। এই সময়টাতেই তিনি প্রায় নির্লিপ্তভাবে সার্ভিং প্র্যাকটিস করছিলেন। ঈশান ফুটেজগুলো মনোযোগ দিয়ে দেখলেন। অমেয়ার প্রতিটি সার্ভ ছিল একেবারে নিখুঁত, যেন সে কোনো অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গে খেলছে। তার মুখে কোনো হতাশা বা উদ্বেগের চিহ্ন মাত্র নেই, বরং এক ধরনের গভীর একাগ্রতা। একজন মানুষ যিনি পর মুহূর্তেই আত্মহত্যা করবেন, তিনি এত নিবিষ্ট হয়ে প্র্যাকটিস করবেন, এটা ঈশানের কাছে এখনো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। স্যার, এই দেখুন, এই ফ্রেমটা ঠিক রাত 10:30। ঈশান মনিটরের দিকে ঝুঁকে গেলেন। টেনিস কোর্টের এক কোণে, যেখানে আলো কিছুটা কম, সেখানে একটা সাদা পোশাক পরিহিত ছায়ার মতো ফিগার দেখা গেল। ফিগারটি অমেয়ার দিকে তাকিয়ে আছে। তার হাতে একটা কিছু ছিল, এবং স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, তবে হাতে ধরা ছিল। মাত্র একটা ফ্রেমে দেখা দিয়েই ছায়াটি যেন অদৃশ্য হয়ে গেল, আলোর প্রতিফলনে মুহূর্তেই মিলিয়ে গেল।
জুম করো দীপঙ্কর, স্লো মোশনে চালাও। দীপঙ্কর জুম করে স্লো মোশনে চালালো। অবয়বটি ছিল একজন নারীর। তার চুল লম্বা, সে কিছুটা ঝুঁকে ছিল। তার হাতে থাকা বস্তুটি দেখে মনে হলো সেটি একটি টেনিস র্যাকেট। তিনি তার মুখটা স্পষ্টভাবে কিছুতেই দেখতে দিচ্ছেন না, যেন আলোর খেলা আর ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে তার চেহারাটা ঝাপসা। ফিগারটি এক মুহূর্তের জন্য অমেয়ার দিকে তাকিয়েছিল আর তার পর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। এই ছায়াটা কে হতে পারে? আমরা তো গেটের ফুটেজে এমন কাউকে ঢুকতে দেখিনি। তার মানে সেই ক্যাম্পের ভেতরেরই কেউ, অথবা সে এমনভাবে প্রবেশ করেছে যা গেটের ক্যামেরায় ধরা পড়েনি। ঈশানের মনে পড়ল সঞ্জনার কথা। সঞ্জনা বলেছিল অমিয়া ম্যাডামকে নাকি ঘটনার দিন রাতে খুব উত্তেজিত দেখাচ্ছিল, যেন তিনি কারোর দ্বারা চাপে আছেন। আচ্ছা, এই ছায়াই কি তাহলে এই চাপের কারণ? ঈশান তখন সিসিটিভি ফুটেজের টাইম কোডের দিকে মনোযোগ দিলেন। ছায়াটি দেখা যায় 10:30 অর্থাৎ অমেয়ার মৃত্যুর প্রায় 1 ঘন্টা 15 মিনিট আগে। এই সময়ের মধ্যে কি ঘটেছিল? আর একটা জিনিস দেখুন স্যার, ভিডিওটা আবার চালালে দেখা যাবে ছায়াটা মিলিয়ে যাওয়ার ঠিক পরপরই আমেয়া ম্যাডামের সার্ভিং এর গতি যেন কিছুটা বেড়ে গেল। তার মধ্যে একটা অস্থিরতা দেখা গেল, যা আগে ছিল না। ঈশান আবার ফুটেজটা দেখলেন। হ্যাঁ, দীপঙ্কর ঠিকই বলছে। ছায়াটি মিলিয়ে যাওয়ার পর অমিয় সার্ভিংয়ের গতি আর খেলার ধরন কিছুটা বদলাচ্ছে, যেন সে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছিল বা কোনো কিছু থেকে পালাতে চাইছিল। তার প্রতিটি সার্ভ যেন এক অদৃশ্য চিৎকার। ঈশানের মনে পড়ল অমিয়ার ডায়েরিতে লেখা কথাগুলো, যা সঞ্জনা বলেছিল। আমি এমন কিছু জানতে পেরেছি যা আমার জীবন বদলে দিয়েছে। আমার অতীত আমাকে তাড়া করছে। সেই রাতে টেনিস কোর্টে অমেয়া কি সেই ছায়ার সঙ্গে গোপন কথা বলেছিল, নাকি সেই ছায়াটি ছিল সেই অতীত যা তাকে তাড়া করে ফিরছে? ঈশান দীপঙ্করকে নির্দেশ দিলেন, টেনিস কোর্টের চারপাশে কোনো গোপন ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা তা পরীক্ষা করে দেখো। এমনও হতে পারে ছায়াটা শুধু একটি প্ররোচনা ছিল আর আসল ঘটনা ঘটেছে অন্য কোথাও। তদন্তকারীরা টেনিস কোর্টের প্রতিটি কোণা খুঁটিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো নতুন সূত্র পাওয়া গেল না। ঈশান আবার রুদ্রসেনের কথা ভাবলেন। রুদ্রসেনের সেই নির্বিকার আচরণ আর রিভলভার অমিয়ার টেবিলে থাকবার ঘটনা, সেই পোড়া চিঠিতে লেখা তোমার শরীর আমার অনুশোচনার সীমানা নয়, এই বাক্যটি তার মনে এক গভীর প্রশ্ন জাগিয়েছিল। এই শরীর কি শুধুমাত্র শারীরিক শোষণের ইঙ্গিত দিচ্ছে, নাকি এই অনুতাপটা কার? ঈশানের মনে হলো সেই ছায়াটি, এই চিঠি, অমিয়ার অতীত জীবন, সমস্ত কিছুই এক অদৃশ্য সূত্রে বাঁধা। রুদ্রসেন হয়তো সেই সূত্র সম্পর্কে জানতেন আর তাই হয়তো সত্যকে আড়াল করতে চাইছেন। তিনি হয়তো জানেন কি ছিল ওই ছায়া এবং সেই ছায়ার সঙ্গে অমেয়ার সম্পর্কের গভীরতা। রাতের বেলা ঈশান আবার সেই কাঠের বাক্সের কথা ভাবলেন, যেটি স্টাডি রুমে তালাবন্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল। সম্ভবত সেই বাক্সেই আসল রহস্যের চাবি আছে। চাবিটা কোথায়? অমিয়ার ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যেই কি রয়েছে সেটা? ঈশান অমিয়ার ব্যক্তিগত ডায়েরি, তার পুরনো ব্যাগ, সমস্ত কিছু আবার খুঁজতে লাগলেন। তার মনে হলো অমিয়া হয়তো নিজের হাতেই কিছু প্রমাণ রেখে গেছেন যা এই রহস্যের জট খুলবে। অনেক খোঁজাখুঁজির পর অমেয়ার পুরনো একটি জিম ব্যাগের ভেতর একটা ছোট জিপারের পকেটে একটা ছোট্ট রূপোলি চাবি খুঁজে পেলেন। চাবিটি দেখে মনে হলো এটি সেই কাঠের বাক্সের চাবি। ঈশান দ্রুত স্টাডি রুমে ফিরলেন, তার হাত কাঁপছে। বাক্সটি খুলতেই তিনি ভেতরে কিছু কাগজপত্র দেখতে পেলেন, বেশ কিছু পুরনো ছবি, কিছু অস্পষ্ট লেখা আর ভিডিও ক্যাসেট। এটি ছিল পুরনো VHS ক্যাসেট, যার উপর সাদা কালিতে লেখা ছিল অমেয়া, আমার প্রথম টুর্নামেন্ট। ঈশান অবাক হলেন। এটি অমেয়ার শৈশবের কোনো ভিডিও হতে পারে, কিন্তু এই ভিডিওর সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক কি? তিনি দ্রুত দীপঙ্করকে ডাকলেন। দীপঙ্কর, এই VHS ক্যাসেটটা চালানোর ব্যবস্থা করো, আর এই ছবিগুলো দেখো কোনো অচেনা মুখ আছে কিনা।
ছবিগুলোতে দেখা গেল অমেয়ার শৈশবের টেনিস টুর্নামেন্টের বিশেষ কিছু মুহূর্ত। রুদ্রসেন, তার মা আর তার কিছু কোচ এবং খেলোয়াড়। ঈশান একটি ছবির দিকে মনোযোগ দিলেন। ছবিটি ছিল অমেয়ার প্রথম টুর্নামেন্টের। সেখানে অমেয়া তার কোচের সঙ্গে দাঁড়িয়ে। কোচ ছিলেন মধ্যবয়স্ক একজন পুরুষ। তার চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি। নাম অজয় চক্রবর্তী। ঠিক তখনই কম্পিউটার থেকে ফটোকপি হওয়া চিঠির ফরেনসিক রিপোর্ট এসে পৌঁছল। রিপোর্টে বলা হলো চিঠিটা লেখা হয়েছে 20 বছর আগে এবং হাতের লেখাটা অজয় চক্রবর্তীর সঙ্গে মিলে যাচ্ছে। অজয় চক্রবর্তী, যিনি অমেয়ার শৈশবের কোচ ছিলেন। ঈশানের মনে তখন সমস্ত ঘটনা যেন এক বিন্দুতে এসে মিলছে। তোমার শরীর আমার অনুশোচনার সীমানা নয়, সেই চিঠি, সেই পোড়ার দাগ আর অজয় চক্রবর্তী সবকিছুই এক ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। অমেয়া কি শৈশবে এই অজয় চক্রবর্তীর দ্বারা কোনোভাবে শোষিত হয়েছিলেন? আর সেই কারণেই রুদ্রসেন এত মরিয়া হয়ে সমস্ত কিছু আড়াল করতে চাইছিলেন। ভিএইচএস ক্যাসেট চালানোর ব্যবস্থা করা হলো। মনিটরের পর্দায় অমেয়ার শৈশবের টেনিস খেলার ভিডিও ভেসে উঠল। অমেয়া তখন খুব ছোট, কিন্তু তার খেলায় অদ্ভুত তেজ। ভিডিওটি চলছিল। ঈশান মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছিলেন। হঠাৎ করে একটি দৃশ্যে ঈশানের চোখ আটকে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে অমেয়া যখন টেনিস কোর্টের বাইরে বিশ্রাম নিচ্ছে, তখন অজয় চক্রবর্তী তার কাছে এলেন। অমেয়ার দিকে ঝুঁকে কিছু একটা বললেন এবং অমেয়ার কাঁধে হাত রাখলেন। অমেয়ার মুখটা কেমন যেন কুঁকড়ে গেল। তার চোখে একটু অস্বস্তি। ভিডিওটি ঝাপসা, কিন্তু ঈশানের মনে হলো অজয় চক্রবর্তীর স্পর্শটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। ঠিক তখনই ভিডিওটা লুপে এসে আটকে গেল। লুপের মধ্যে সেই টেনিস কোর্ট, সেই অমেয়ার শৈশবের মুখ আর সেই অজয় চক্রবর্তী। ঈশানের মনে হলো এই লুপটা শুধু ভিডিওর লুপ নয়, এটা যেন অমেয়ার জীবনের এক ভয়ঙ্কর অতীত, যা তাকে শেষ মুহূর্ত পর্যন্ত তাড়া করে ফিরছিল। আর সেই অজয় চক্রবর্তী কি সেই ছায়ার মতো ফিগার? সে কি অমেয়াকে ব্ল্যাকমেল করছিল? ঈশান বুঝতে পারলেন এই মামলায় রুদ্রসেনের ভূমিকা আরও জটিল। তিনি শুধু খুনিকে আড়াল করছেন না, তিনি হয়তো এমন সত্যকে চাপা দিতে চাইছেন যা তার মেয়ের সম্মানকে চিরতরে নষ্ট করে দিতে পারে। কিন্তু আসল খুনিকে? আর রুদ্রসেনের রিভলভার কিভাবে অমেয়ার টেবিলে গেল? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে তাকে সেই লাস্ট সার্ভে সত্যটা উন্মোচন করতেই হবে। অজয় চক্রবর্তীর হাতের লেখা আর অমেয়ার শৈশবের ভিডিও ফুটেজের সেই অস্পষ্ট দৃশ্য ইন্সপেক্টর ঈশান দেকে এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তোমার শরীর আমার অনুশোচনার সীমানা নয়। এই বাক্যটির প্রকৃত অর্থ এখন স্পষ্ট। অমেয়া তার শৈশবে অজয় চক্রবর্তীর দ্বারা শারীরিক শোষণের শিকার হয়েছিল, আর সেই অন্যায় তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে তাড়া করে ফিরছিল। রুদ্রসেন এই সত্য জানতেন, আর তাই তিনি এমন মরিয়া হয়ে সমস্ত কিছু চাপা দিতে চাইছিলেন। কিন্তু আসল খুনি কে? আর রুদ্রসেনের রিভলভার কিভাবে অমেয়ার টেবিলে এলো? ঈশান দ্রুত অজয় চক্রবর্তীর অতীত ঘাঁটা শুরু করলেন। জানা গেল অজয় চক্রবর্তী একসময় টেনিস জগতে একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে অতীতে বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল, যদিও প্রমাণের অভাবে সেসব ধামাচাপা পড়ে গিয়েছিল। অমেয়ার একাডেমিতে তার কোনো যোগসূত্র ছিল না। তাহলে অজয় কেন শান্তিনিকেতনে এসেছিলেন, এবং কেন অমেয়ার মৃত্যুর রাতে তিনি টেনিস কোর্টে ছিলেন? ঈশান রুদ্রসেন সেনগুপ্তকে আবার জেরা করার জন্য ডাকলেন। রুদ্রসেন এবার কথা বলতে রাজি হলেন। তার চোখে ছিল গভীর অনুশোচনা আর ক্লান্তি। ইন্সপেক্টর, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব করতে পারতাম। আমি জানতাম অজয় চক্রবর্তী আমার মেয়ের সঙ্গে কি করেছিল। আমার চোখের সামনে সব ঘটেছিল। আমি সব জানি। রুদ্রসেনের কথা শুনে ঈশানের বুক কেঁপে উঠল। আপনি জানতেন? তাহলে কেন কিছু করেননি? আমি চেষ্টা করেছিলাম,
অজয়কে টেনিস জগৎ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি আইনজীবী হয়েও আমার মেয়ের জন্য ন্যায় আনতে পারি। আমার সম্মান, আমার পারিবারিক প্রতিপত্তি সবকিছু আমাকে নীরব থাকতে বাধ্য করেছিল। তাহলে অমেয়ার মৃত্যুর রাতে কি হয়েছিল? অমেয়া অজয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, আমি জানি না কিভাবে। অজয় ওর পুরনো জীবন, তার চোট আর একাডেমি নিয়ে ওকে ব্ল্যাকমেইল করছিল। আমি এই বিষয়গুলো জানতে পেরেছিলাম 2 দিন আগে। অজয় শান্তিনিকেতনে এসেছিল। ঈশানের মনে পড়ল সঞ্জনার কথা। অমেয়া বলেছিল, আমার অতীত আমাকে তাড়া করছে এবং আমি এমন কিছু জানতে পেরেছি যা আমার জীবন বদলে দিয়েছে। রুদ্রসেন বলতে লাগলেন, অমেয়া অজয়কে ডেকেছিল। সে তাকে বলেছিল সে সব ফাঁস করে দেবে, সব মিডিয়াকে বলে দেবে অজয় কি করেছিল। আর অজয় হুমকি দিয়েছিল অমেয়ার টেনিস ক্যারিয়ারের সমস্ত গোপন কথা, তার চোটের আসল কারণ সব প্রকাশ করে দেবে। সে বলেছিল অমেয়া যদি মুখ খোলে তাহলে তার সম্মান ধুলোয় মিশে যাবে, এমনকি এই একাডেমিটিও বন্ধ করে দেবে। তাহলে সিসিটিভি ফুটেজে যে ছায়াটা দেখা যায় সেটা অজয় চক্রবর্তীর ছিল। হ্যাঁ, ওকে দেখেই অমেয়া উত্তেজিত হয়ে গিয়েছিল। সে কোর্টে একাই প্র্যাকটিস করছিল, আর অজয় কোণে দাঁড়িয়ে ওকে মানসিক চাপ দিচ্ছিল। অমেয়া চেয়েছিল ওর শেষ প্রতিবাদের ভাষা তার টেনিস সার্ভিং দিয়ে অজয়কে বার্তা দিতে। আপনার রিভলভার অমেয়ার টেবিলে কিভাবে গেল? আমি জানি এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। অজয় যখন অমেয়াকে হুমকি দিচ্ছিল তখন অমেয়া খুব ভয় পেয়েছিল। সে চাইছিল আমাকে ছেড়ে চলে যেতে, এই ঝামেলায় আমাকে না জড়াতে। আমি তার জন্য কিছু একটা করতে মরিয়া হয়ে উঠেছিলাম। আমি আমার রিভলভারটা লুকিয়ে অমেয়ার টেবিলে রেখেছিলাম, যাতে সে নিজেকে রক্ষা করতে পারে যদি কিছু ঘটে। ঈশানের মনে পড়ল রুদ্রসেনের সেই নির্বিকার আচরণ এবং সেই বিষণ্ণ হাসি। হয়তো তিনি জানতেন যে অমেয়াকে রক্ষা করা তার পক্ষে সম্ভব হবে না, কারণ অজয়ের হুমকি এতটাই গভীর। তাহলে 2টি গুলির কি ব্যাখ্যা? পিঠে গুলির ক্ষত ছিল, এর মানে অমেয়া পালাতে চেয়েছিল। আমি তখন স্টাডি রুমে ছিলাম। অমেয়া অজয়ের সঙ্গে কথা বলতে বলতে স্টাডি রুমে ঢুকলো। অজয় ওর হাতে কি একটা জিনিস ঠেলে দিচ্ছিল। আমি দেখলাম অমেয়া দুর্বল হয়ে পড়ছে, সে ছিটকে যাচ্ছিল। আমি রিভলভারটা তুলে নিলাম। আমি ভেবেছিলাম অজয়কে গুলি করব, কিন্তু অমেয়া হঠাৎ করে আমার আর অজয়ের মাঝে চলে এলো। আমি প্রথম গুলিটা চালালাম অজয়কে লক্ষ্য করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অমেয়ার বাম কাঁধে লাগলো। ঈশানের মনে পড়ল গুলির প্রবেশপথের অসামঞ্জস্য, খুব কাছ থেকে নয়, মাঝারি দূরত্ব থেকে। আর দ্বিতীয় গুলি? রুদ্রসেনের মুখটা আরো বেশি ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। অমেয়া তখন ছিটকে যাচ্ছিল। সে যখন পালাতে চাইছিল তখন অজয় ওর পেছন থেকে একটা ছোড়া দিয়ে আঘাত করলো। সম্ভবত তার বিষক্রিয়ার আলামত সেই ছোড়া থেকে এসেছিল। অজয় ওকে টেনে দরজার দিকে নিয়ে যাচ্ছিল। আমি তখন দ্বিতীয় গুলিটা চালালাম, এবারও অজয়কে লক্ষ্য করে, কিন্তু সেটা অমেয়ার পিঠে লাগলো। অমেয়া মাটিতে লুটিয়ে পড়ল। অজয় ভয় পেয়ে পালিয়ে গেল। ঈশানের মনে পড়ল ময়নাতদন্তের রিপোর্ট, রক্ত জমাট, বিষক্রিয়ার আলামত এবং পুরনো পোড়ার দাগ। সেই পোড়ার দাগ হয়তো সেই ছোড়া বা অন্য কোনো রাসায়নিকের কারণে হয়েছিল, আর বিষক্রিয়া সেই ছোড়াতেই লাগানো ছিল। অজয় আসলে অমেয়াকে গুলি করে মারেনি, সে তাকে বিষ প্রয়োগে অসাড় করে দিয়ে নিজের অপরাধের চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। আর রুদ্রসেন, তিনি মেয়েকে বাঁচাতে গিয়ে ভুলবশতই গুলি চালিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।
ঈশান অজয় চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। এবার পুলিশ অজয় চক্রবর্তীকে শান্তিনিকেতনের অদূরের এক নির্জন আশ্রয়ে খুঁজে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজয় সমস্ত কিছু অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ এবং রুদ্র সেনের জবানবন্দি তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ হিসাবে কাজ দেয়। অজয় চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। গল্পের শেষটা ছিল এক নতুন শুরুর মতো। অমেয়া সেনগুপ্তর মৃত্যু আত্মহত্যা ছিল না, ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড, যা তার শৈশবের এক ভয়ঙ্কর ট্রমার সঙ্গে জড়িত। রুদ্রসেন সেনগুপ্ত নির্দোষ প্রমাণিত হলেন, কিন্তু তার জীবন অনুশোচনায় ভরে গেল। তিনি নিজের সম্মান বাঁচাতে নিজের মেয়ের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তাকে রক্ষা করতে গিয়েও ভুলবশত গুলি চালিয়েছিলেন, আর তা লেগেছিল নিজেরই মেয়ের গায়ে। অমেয় একাডেমি তার নাম পরিবর্তন করে অমেয়া সেনগুপ্ত মেমোরিয়াল একাডেমিতে পরিণত হলো। এটি আর শুধু একটি টেনিস প্রশিক্ষণ কেন্দ্র রইল না, এটি হয়ে উঠল এমন একটি আশ্রয়স্থল যেখানে টেনিসের পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং শিশুদের সুরক্ষার ওপর জোর দেওয়া হয়। কয়েক মাস পর একটি নতুন টেনিস টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে একাডেমির টেনিস কোর্টে এক বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হলো। সেখানে একটি বিশেষ ভিডিও চালানো হলো, অমেয়ার লাস্ট সার্ভ ভিডিওটি। কিন্তু এবার ভিডিওর নিচে ছোট্ট একটি নোট লেখা ছিল, এক নীরব স্বীকারোক্তি, এক গোপন প্রতিবাদের ভাষা। অমেয়ার সেই লাস্ট সার্ভ, যা আগে কেবল একটি টেনিস খেলার অংশ ছিল, তা এখন গভীর অর্থ বহন করছে। এটি ছিল তার জীবনের শেষ মুহূর্তের প্রতিবাদ, তার শৈশবের শোষণের বিরুদ্ধে এক নীরব ঘোষণা। অমেয়া তার টেনিস সার্ভিংয়ের মাধ্যমে তার মনের কথা বলতে চাইছিলেন। তার জীবনের লাস্ট সার্ভের মাধ্যমে অজয়ের অপরাধের বিরুদ্ধে বার্তা দিতে চাইছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়রা কোর্টে নেমে আসার আগে অমেয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই 1 মিনিট নীরবতা পালন করল। রুদ্রসেন সেনগুপ্ত সেই সময় নীরব সভায় উপস্থিত ছিলেন। সেই নীরব সভায় উপস্থিত ছিলেন। তার চোখে জল। তিনি জানতেন তার মেয়ের আত্মা এখন শান্তি পেয়েছে। লাস্ট সার্ভ ছিল অমেয়ার নীরব কান্না, যা অবশেষে প্রকাশিত হলো। এই গল্প প্রমাণ করে নারীর স্বাধীন চেতা মনোভাব, তার পেশাগত জীবন অনেক সময় পরিবারের চেনা মানসিক কাঠামো ভেঙে দেয়। খেলার মাঠের বাইরেও চলে এক প্রকার লড়াই, শরীর, মন এবং আত্মমর্যাদার বিরুদ্ধে। এবং মৃত্যুর পরেও অনেকে চুপ থাকলেও কিছু লাস্ট সার্ভ শব্দহীন, কিন্তু ঘাতক প্রমাণ হতে পারে, যা অন্ধকারকে ভেদ করে সত্যকে তুলে ধরে। আজকের গল্পটি এই পর্যন্তই, এখানেই আজকের গল্পের সমাপ্তি ঘটল। কিন্তু আজকের গল্পটি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক। শুধু একজন খেলোয়াড়ের নয়, শুধু একজন ক্রিকেটার, শুধু একজন ফুটবলার, শুধু একজন খুব উচ্চদরের মানুষের নয়। এই শারীরিক অত্যাচারের শিকার, এই শারীরিক নারকীয় যন্ত্রণার শিকার প্রতি মুহূর্তেই দেশের প্রতিটি কোণে কোনো না কোনো মেয়ে এইভাবেই নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে এবং পাশবিক আচরণ, পাশবিক অত্যাচারের দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার জীবনে থেকে যাওয়া সেই দাগ, তার জীবনে হয়ে যাওয়া সেই দাগ যদি বাদও দিই সামাজিক সম্মান, সামাজিকভাবে তার অবস্থান, এই সমস্ত কথা সব কিছুই যদি বাদ দিই, তার মানসিক যে ক্ষতিটা হয়ে যায় তা কি কখনো ঠিক করা যায়? তার মনে, তার মস্তিষ্কে যে দাগ লেগে যায়, সমাজের তার দিকে আঙুল তোলার আগে সেই দাগ ঢাকতে পালিয়ে পালিয়ে বেড়ানো ছাড়াও এই নিরপরাধ মাগুলোর, এই নিরপরাধ মেয়েগুলোর, এই নিরপরাধ বোনগুলোর, এই নিরপরাধ দিদিগুলোর কিচ্ছু কি করার থাকে? এটাই কি তাদের ভবিতব্য? এ কোন ভারতবর্ষ, এ কোন সমাজ, এ কোন দেশ
এ কোন ভূমিতে আমরা বাস করছি যেখানে আমরা আমাদের মেয়েদের সুরক্ষাটুকু নিশ্চিত করতে পারি না? প্রশ্ন সমাজের কাছে। মেয়েরা কি শুধুই ভোগ্যপণ্য? যাই হোক, বিতর্কে যাব না। যেটা বলার সেটাই আমি বললাম, আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। গল্পটা সত্যিই নাড়া দিয়ে গেল আমার ভিতর থেকে। আমি জানি না আপনাদের কার কি মতামত জানাবেন নিচে থাকা কমেন্ট বক্সে, অবশ্যই জানাবেন। আর এটাই বলবো যে যারাই এই ধরনের কাজকর্মগুলো করেন তারা যদি কোনোভাবে এই গল্পটির শেষ অংশটি শুনে থাকেন বা শুনছেন এরকম হয়ে থাকেন, তাহলে প্লিজ এগুলো বন্ধ করুন। আমি জানি আমার একবার বন্ধ করুন হয়তো কিছুই লাভ হবে না, স্টিল বলবো পারলে বন্ধ করুন। একজন মহিলার তার কন্যা হয়ে জন্মানোটা অপরাধ হতে পারে না। সেই কথাটাকে সত্য প্রমাণ করার জন্য অশেষ প্রচেষ্টা করে পাশবিক অত্যাচার করার আগে নিজের মন, মানসিকতা এবং আপনি যে মানুষ, আপনার মনুষ্যত্বকে একবার প্রশ্ন করে দেখবেন। এটুকুই। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে, শোনা হচ্ছে আবার পরের দিন। নিয়ে আসবো আরো নতুন কোনো স্বাদের গল্প। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। শেষ হলো লাস্ট সার্ভ, কেমন লাগলো জানাবেন। আবারও বললাম, শেয়ার করবেন দেশে বিদেশে আপনার বন্ধুদের সঙ্গে। এখনকার জন্য এতটুকুই। বিদায়, শুভরাত্রি, ধন্যবাদ।